আমাদের বোদ্ধার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে বুঝছেন। আমাদের হাতে স্মার্টফোন আছে, আমাদের হাতে ইন্টারনেট আছে, কিন্তু এই স্মার্টফোনের শিক্ষাটা, ইন্টারনেটের শিক্ষাটা আমাদের পাওয়া হয়নি। সো আমাদের এই যে অগাধ যে ফ্রিডম, এই ফ্রিডমে আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনো কিছু বলে ফেলতেন, এটা সিনেমা হয় না। এই সিনেমাটিক অ্যাপ্রোচ বলতে কি বোঝায়, কোনটা সিনেমা, এটা আসলে জানি না। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমাদের মাঝে এমন একজন অতিথি হয়ে এসেছেন যিনি মূলত একজন নির্মাতা। টিভি ফিকশন বা বিজ্ঞাপন জগতে তার কাছ থেকে অনেক সুনির্মিত কাজ আমরা পেয়েছি। যদিও সাম্প্রতিক সময়ে তিনি বোরহান বা কাউন্সিলর লাবু এরকম আরো অনেক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে জনপ্রিয় অভিনেতাদের কাতারে সামিল হয়েছেন। এবারের ঈদে তিনি পা রেখেছেন রূপালী পর্দায়। হ্যাঁ দর্শক, তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। এবারের ঈদের অন্যতম জনপ্রিয় ও আলোচিত সিনেমা চক্কর ৩০২-এর পরিচালক তিনি। অভিষেক সিনেমার প্রসঙ্গ ধরেই আজ আমরা তার সঙ্গে কথা বলবো। চলুন সরাসরি আড্ডায় ডুবতেই। অভিনন্দন, অভিনন্দন, কেমন আছেন? আমার তো বলতে হয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্বাগতম, স্বাগতম। আছি, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে সামনে পেয়ে। চক্কর ৩০২ রীতিমতো চক্করে ফেলে দিয়েছে সবাইকে। এত আলোচনা, এত প্রশংসা হবে কল্পনা করেছিলেন কখনো? না, আমি আসলে পরিকল্পনা এবং কল্পনা দুটার একটাও করি না। আমি আমার কাজটাই করে যেতে চাই আর কি। তো হচ্ছে, মানুষ চক্কর খাচ্ছে, আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, মানুষ আনন্দ পাচ্ছে। আমি তো বেসিক্যালি এন্টারটেইনার, আমার কাজ হলো মানুষকে আনন্দ দেয়া। সো ভালো লাগছে আর কি। এবং আমরা সামাজিক মাধ্যমে তো দেখছি মাত্র 12 দিনে চক্কর ৩০২-এর গ্রস কালেকশন যেটা দেখেছি আমরা ৪৬.14 লক্ষ টাকা। এই সংখ্যাটা কি আসলে সত্যি ঠিক আছে? এটা আমি জানি না আসলে, আমার ফার্স্ট টাইম, তো আমি ওই স্ট্যাটিস্টিক্সটা আমি আসলে জানি না। এগুলা আপনার মতো আমিও ফেসবুকে দেখি, এগুলোর রিসোর্স কি এগুলো আমি জানি না। তবে হ্যাঁ, সিনেপ্লেক্স থেকে আমাদের কাছে একটা মেইল আসে, তো এটা এত বড় জিনিস থাকে, আমি এটা দেখি না। এটা আমার যে প্রডিউসার টিম আছে ওনাদের কাছে আমি ফরওয়ার্ড করে দিই, এইটুকুই। সো আমার এখনই এই কালেকশন দেখে তো বা কম্পেয়ারে গেলে তো কোনো লাভ নেই, আরো দিন তো বাকি না? নিশ্চয়ই আরো বাড়বে। হ্যাঁ, মানে বাড়া তো উচিতই ওই জায়গা থেকে, যেহেতু এটার পিছনে তো একটা বড় লগ্নি আছে। সো টাকাটা তো উঠে আসা তো ডেফিনেটলি একটা বড় উদ্দেশ্য থাকতেই পারে। তবে মেইন যে জায়গাটা আমরা তো ছবিটা বানিয়েছি দর্শকের জন্য, দর্শক গ্রহণ করেছে, দর্শক পছন্দ করেছে, দর্শক এন্টারটেইন হচ্ছে। সো এইটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আপাতত আর কি। নিশ্চয়ই। সরকারি অনুদানে নির্মিত হয়েছে চক্কর ৩০২। আপনার কেন মনে হয়েছিল এই গল্পটি নির্মাণের জন্য সরকারি অনুদান প্রয়োজন? সরকারি অনুদানে নির্মিত হয়েছে এই শব্দটা, এটা মানে ঠিক আবার পরিপূর্ণভাবে ঠিক না। ওই অর্থে যে সরকারি অনুদানে আসলে এই সিনেমা পুরোটা আসলে হয়নি। সরকার থেকে একটা কন্ট্রিবিউশন ছিল, আমাদের আরো কো প্রডিউসার ছিল। তো কেন মনে হয়েছিল সেটা তো লম্বা ইতিহাস। তো আমি যখন একটা স্টোরি ক্রাফট করি তখন আসলে আমার প্ল্যান ছিল ওটিটির জন্য কাজ করব। সো তারপরে মনে হলো যে না, এটা আসলে বিগ স্ক্রিনে করা দরকার, যে না একটু ভলিউমটা একটু বড়, একটু ম্যাস পিপলের কাছে যদি আমরা নিয়ে যেতে পারি। তখন আসলে সামহাও আমি শুনি যে এই অনুদানের ব্যাপারটা। তো আমার আসলে কোনো প্রকার এক্সপেকটেশন ছিল না যে এটা দিলে, বা প্রসেসটাও আসলে ভালো জানতাম না। তো দিয়ে দিলাম, কয়েকদিন পরে পত্রিকায় নাম দেখি যে আমার হয়ে গেছে। সো জিনিসটা যে এত ইজিলি হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে, আমার এটা ধারণা ছিল না। আমি তো আসলে অন্য বাইরে থেকে নানান ইতিহাস, নানান কথাবার্তা শুনতাম, টাকা নিয়ে লোকজনে ছবি করে না, তারপরে অন্য লোকজনে আসলে আমাদের সেক্টরের লোকজন না, অন্য লোকজনও এইখান থেকে নাকি টাকা নিয়ে যায়, নানান কিছু। সো আমার জন্য ছিল সেটা একটা ইন্সপিরেশন। এবং তারপরের ঘটনা হলো দায়বদ্ধতা, যে আমি যে গভর্নমেন্টের টাকাটা নিয়েছি, এই টাকাটা তো আসলে আমার না, এই টাকাটা তো আসলে জনগণের টাকা। সো জনগণ আসলে কি, জনগণের কাছে দায়বদ্ধতার প্রকাশ হিসেবে আমাকে আসলে ছবিটা বানিয়ে শেষ করে আসলে রিলিজ দিতে হবে, দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। জানতে চাই যে সরকারি অনুদান সহই সিনেমার বাজেট কত? এইটা না বলি এখনো, কারণ বাজেট তো এখনো আমি হয়তো ওই অর্থে প্রমোশন করি না, কিন্তু কিছু না কিছু খরচ তো হচ্ছে। সো আমরা টোটাল টানি নাই এখনো, লাইক কিভাবে এটাকে আমি এক্সপ্রেস করব, মানে
গ্রস যে কস্টিংটা এখন আমার হাতে এসে পৌঁছায় না, এটা তো আলাদা একটা ডিপার্টমেন্ট করে, সো ওনারাই হয়তো বলতে পারবে ফাইনালি। তবে লাভ হোক বা লস হোক সেটা তো অনেক পরের বিষয়। প্রথম সিনেমা হিসেবে দর্শক পছন্দ করেছে, কিছু কিছু মানুষ এটাও বলছে যে বাংলাদেশে এই প্রথম কোনো সিনেমার প্রমোশনে, আপনি হয়তো দেখেছেন কিনা জানি না, আমরা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বানিয়েছিলাম আমি আর মোশাররফ করিম, যেটা বাংলা সিনেমার জন্য এটা হয়তো ইতিহাস হয়ে থাকবে, কারণ এইটা প্রথম, এবং আমি যে জনরায় ছবি করেছি সেটাও প্রথম। এই জনরায় আগে কখনো ছবি হয় নাই। দেখেন আমরা যখন একটা ছবি বানাই, এটা হলে কত ইনকাম করলো, কতদিন চললো, তার চেয়েও বড় কথা হলো কতদিন মানুষের মনে, মানুষের মাথায় রয়ে গেল। সো আমার মনে হয় চক্কর ৩০২ হয়তো সেই ছবি হতে হয়েও যেতে পারে যে মানুষের মনে অনেক দিন হতে থেকে যাবে। সো মানুষের এখন উৎসাহ উচ্ছ্বাস দেখে তাই মনে হচ্ছে। নিশ্চয়ই। শাকিব খান বরবাদ সিনেমার জন্য ১,২০,০০,০০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন, এটা বরবাদ সিনেমার নির্মাতাই আমাদেরকে জানিয়েছেন। আবার অন্যদিকে জঙ্গলি সিনেমার জন্য সিয়াম আহমেদ কোনো পারিশ্রমিক নেননি, তিনি জানিয়েছেন তিনি লভ্যাংশ থেকেই সেই টাকাটা নিতে চান বা সেই অংশটুকু রাখতে চান। সেদিক থেকে জানতে চাই যে আসলে চক্কর ৩০২ এর জন্য মোশাররফ করিম কত টাকা পারিশ্রমিক নিয়েছেন? আমি যদি একটু আগে থেকে বলি, মানে এক কথায় আমি উত্তর দিয়ে দিতে পারি, কিন্তু আমি একটু আগেরটা বলি। দেখেন এক একজনের মানে এটা প্রফেশনাল যে ম্যানেজমেন্ট, এটাকে হ্যাঁ, এটাকে আপনি মানি ম্যানেজমেন্ট বলতে পারেন, আপনি এটাকে মানে প্রফেশনাল ম্যানেজমেন্ট বলতে পারেন, নানান কিছু বলতে পারেন। সাকিব ভাইয়ের হয়তো উনি ওই স্টাইলে, ওই ম্যানেজমেন্টে। সিয়ামের জিনিসটা আমার কাছে, আমার পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে যে এইরকম একটা এক্সাম্পল আসলে তৈরি করা উচিত। এবং আমি পার্সোনালি আমি সিএমকে আমি ধন্যবাদ জানাই যে এইটা হইলে হয় কি যে আপনি এটা একটা কোলাবোরেশন, এই কোলাবোরেশনটা হলে তখন একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর তখন আরেকটু রিস্ক নিতে, আরেকটু ভালো কাজ করতে একটু আগ্রহী হয়, একটু সাহসটা পায়। আর মোশাররফ ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এমনটা নাই বলি, তবে এইটা বলি যে উনি যেহেতু র্যান্ডম অনেক কাজই করেন, নাটকে কাজ করেন, ওটিটির জন্য কাজ করেন, মানে টেলিভিশনের জন্য কাজ করেন, বিজ্ঞাপনের জন্য কাজ করেন, সিনেমার জন্য কাজ করেন, ওনার সাথে গল্পের পাওয়ার এবং আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক দুই মিলে ওনার সাথে উনি যেটা উনি ডিজার্ভ করেন, যেটা উনি ডিজার্ভ করেন তার চেয়েও আমি অনেক কমই দিয়েছি। আপনি ধরে রাখতে পারেন অ্যারাউন্ড 20 এরকম। কারণ তো ওনার লং টাইম উনি শুটিং করেছে, সেই হিসাবে উনি যদি এটা ফিকশনের জন্য টাইম দিতেন তাহলে হয়তো আরো 3 গুণ টাকা পেতেন। দীর্ঘদিন ধরে আসলে আপনি নির্মাতা হিসেবে কাজ করছেন এবং আমরা জানি বিজ্ঞাপন চিত্রে, বিজ্ঞাপন জগতে আপনি অসংখ্য কাজ করেছেন। সেদিক থেকে আমি জানতে চাই যে আসলে প্রথম সিনেমার জন্য এই যে সাইকোলজিক্যাল থ্রিলার, এই গল্পটিকে আপনি কেন বেছে নিয়েছেন? আমি আসলে সাইকোলজিক্যাল থ্রিলার, আসলে গল্পটা শুরুতে এরকম ছিল না। সাইকোলজিক্যাল থ্রিলারের পার্টটা ছিল সেকেন্ডারি, দেন 25% বা 30%, আর বাকি 70%ই ছিল আসলে ড্রামা। যখন আমরা অনুদানটা পেয়ে গেলাম, তো অনুদানটা তো আমার জন্য একটা সাপোর্ট। সো তখন আমার আরেকজন ফাইন্যান্সার, কারণ আমি জানি যে এই ছবি করতে গেলে এই 60-65 লাখ টাকা হবে না, আরও বেশি টাকা লাগবে। সো আমি যখন আরও বেশি টাকা লগ্নি করতে হলে তাকে ওই জিনিসটা বুঝাতে হবে যে আমি কমার্শিয়ালি এটা রিলিজ দিব। তখন আমরা গল্পের কিছু প্লট পয়েন্টে কিছু চেঞ্জ করলাম, যে আমরা একটু থ্রিলের পোর্শনটা আমরা একটু বাড়িয়ে দিলাম। থ্রিলের পোর্শনটা বাড়ানোর ফলে যেটা হয়েছে যে গতানুগতিক গল্প থেকে একটু আলাদা হয়েছে। সো এইটা আসলে শুরুর দিকে ড্রামা ছিল, দেন আমরা থ্রিল করছি। কিন্তু আপনি যদি ছবিটা না দেখে থাকেন, আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন ইটস এ কম্বাইন্ড প্যাকেজ। ড্রামা আপনার কখনো মনে হবে থ্রিলার, কখনো মনে হবে যে ড্রামা, কখনো মনে হবে যে একটা ইমোশনাল প্লট পয়েন্ট দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, সো এইটা ইটস ভেরি অর্ডিনারি ফিল্ম। আমি বলবো যে এটা অসাধারণ কিছুই না, খুবই অর্ডিনারি ফিল্ম, এবং ইটস ভেরি এন্টারটেইনিং, আপনি দেখে মজা পাবেন, এবং আমাদের টার্গেট ছিল এইটাই। সেটাই। অনসাম্বল কাস্টের সিনেমা চক্কর ৩০০, এবং যেখানে আমরা দেখেছি যে অনেক নতুন অভিনয় শিল্পীরা যেমন অভিনয় করেছেন, তেমনি দীর্ঘদিন অভিনয় করেন না এমন অভিনয় শিল্পীদের নিয়েও আপনারা কাজ করেছেন। তার মানে বাণিজ্যিক বিষয়টা আসলে আপনারা একেবারে কাস্টিং এর দিক থেকে চিন্তা করেননি, অথচ এই সিনেমাটি জনপ্রিয় হচ্ছে। তার মানে কি একটা সফল সিনেমা হতে আসলে কি কি উপকরণ লাগে? সফল সিনেমা হতে তো আসলে অনেক কিছুই লাগে। আপনি যে উপকরণগুলো লাগে এগুলো কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না। ওই ডিটেলসে আমরা না যাই, আমরা শুধু কাস্টিংয়ের ব্যাপারটাই আসি। তো আমি যেহেতু আমাদের প্রথম সিনেমা আমার, এবং আমি দীর্ঘদিন নাটকে কাজ করেছি, অ্যাক্টিং করছি, বিজ্ঞাপনে কাজ করি,
সো অনেক বিজ্ঞাপন করার ফলে যেটা হয়েছে, ফিকশনের চেয়ে আমি বিজ্ঞাপন বেশি করেছি, তো প্রতিটা বিজ্ঞাপনই তো নতুন নতুন চরিত্র থাকে, তো আমার চরিত্র নিয়ে প্রচুর স্টাডি করতে হয় আমার, কারণ অল্প সময়ে আপনাকে একটা কমপ্লিট মেসেজ দিতে হবে, না হলে তো ক্লায়েন্ট নেবে না, পুরা লস, টাকা আর পাওয়া যাবে না। যে 50-60-70% টাকা পান, যদি প্রজেক্ট আটকা পড়েছে তাহলে তার টাকা পাবেন না। সো আমাদের চ্যালেঞ্জটা এবং রিস্কটা অনেক বেশি থাকে বিজ্ঞাপনের ক্ষেত্রে, যার জন্য আমার চরিত্র নিয়ে প্রচুর আমি স্টাডি করি। তাছাড়া আমার যেটা মনে হয় যে প্রতিটা মানুষেরই কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে। আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জায়গাটায়, ড্রামার জায়গাটায় আমার মনে হয় একটা স্ট্রেংথ আছে, উইকনেস আছে, লট অফ উইকনেস আছে। তো ওই জায়গা থেকে কাস্টিংয়ের ব্যাপারটা পুরোপুরি আসলে আমার চরিত্রের উপরে আমি ডিপেন্ড করেছিলাম, যে আমার চরিত্র কাকে দরকার হয় ওই চরিত্রের জন্য। সো আসলে কমার্শিয়াল দিকটা আসলে আমি তখন ওইভাবে ভাবিও নাই, চিন্তা করি নাই। সো চরিত্র যাকে দরকার ছিল তাকেই, মোশাররফ করিমকে আমার দরকার ছিল। সো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকেই বলছে যে মোশাররফ করিম ছাড়া এটা হয়তো সম্ভবই হতো না। সো তেমনি আপনি বলবেন যে ছেলেটা নতুন একদমই, এটাতে তার প্রথম কাজ, হ্যাঁ, আপনার ওকে দেখলেও হয়তো মনে হইতে পারে যে বাহ, মানে হি ইজ দ্য রাইট কাস্ট। সো এই কম্বিনেশনটা আমার মনে হয় যে ডিরেক্টর হিসাবে আমার মনে হয় যে ওই সময় আমার রাইট ডিসিশন ছিল। হ্যাঁ, তারপরেও তো কিছু জায়গায় আপনার ভুলভ্রান্তি থাকবেই। আপনি যদি আমার ভুল ধরতে চান, কাস্ট নিয়ে আপনি ভুল ধরতে চান, মেকিং নিয়ে বলতে চান, আপনি কিয়ামতের আগ পর্যন্ত ভুল ধরেই যেতে পারবেন। আমরা বাকিগুলো কি করি, কনসিডার করি, কম্প্রোমাইজ করি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার কাস্টিংয়ের জায়গা থেকে আমি যেভাবে বিশ্বাস করে ওনাদেরকে কাস্ট করেছিলাম, ওনারাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই, ওনারা ওনাদের বেস্টটুকুই আমাদেরকে দিয়েছেন, যার জন্য সেই রিফ্লেকশনটা আমরা যখন হলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি, আপনারা দর্শকরা যখন দেখছেন আপনারা এনজয় করছেন। চক্কর ৩০২ এই সিনেমাকে এবারের ঈদের সিনেমাগুলোর মধ্যে অনেকেই ডার্ক হর্স বলছেন, যার কারণ আসলে সিনেমা মুক্তির আগে খুব একটা কিন্তু প্রচারণা আমরা দেখিনি, এবং এমনকি অনেকে বলছেন যে যে গানটি আছে কাওয়া কমলা, সেই গানটি যদি একটু ভালো প্রচারণা পেতো বা হতো, তাহলে আরেকটা সাদা সাদা কালা কালা গান আমরা পেয়ে যেতাম। আপনার কি মনে হয় আসলে যে আরেকটু ভালো কি প্রচারণা হতে পারতো না এই সিনেমার? হ্যাঁ, হতে তো পারতই, কারণ আমার পার্সোনালি আমরা কোনো পিআর টিম আমরা সিলেক্ট করতে পারি নাই, কারণ যেহেতু আমাদের সিনেমাটা সরকারি অনুদানের একটা ট্যাগ লাগানো আছে। সো কমার্শিয়ালি কতটুকু সরকারি অনুদানের নাম শোনার সাথে সাথেই বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলো তো একদমই নিতে চায় না। তারপরে আপনি যদি কমার্শিয়াল ভ্যালুজ আছে ওই রকম, যদি আপনি স্টার কাস্টের কথা চিন্তা করে দেখেন, আমাদের এখানে সেটা নাই। নাটকের লোকজন বলে নাক ছিটকানোর একটা ব্যাপার আছে। সো পিআর টিম নাই, বাজেট যে পরিমাণ আমার দরকার ছিল, মানে ওই খরচটাই করেছি, কিন্তু যে পরিমাণ বাজেট আগে আমাদের প্ল্যান ছিল তার চেয়ে বেশি হয়ে গেছে। সো প্রমোশনের জন্য যে আমি আরও 10 লাখ 20 লাখ টাকা খরচ করবো, একটা প্রপারলি একটা পিআর টিমকে দিব, কিংবা কোনো একটা প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত হয়ে কাজটা করব, সেটা আসলে পারি না। এটা অ্যাজ এ মেকার হিসাবে, অ্যাজ এ কো প্রডিউসার হিসেবে এটা আমার ব্যর্থতা, আমি এটা বলবোই। কারণ হলো যে এরকম একটা ছবি আসলে ম্যাস পিপুলের কাছে যাওয়া উচিত ছিল। সো সেকেন্ডলি আমরা যেটা করলাম, আমরা এই করলাম যে দর্শকের উপরে ছেড়ে দিলাম, যে দর্শক, যেহেতু ছবিটা আমরা নিজেরা ভাবছি যে ছবিটা দর্শকের পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক আছে, আমরা বলছি না যে অসাধারণ কিছু, আমি শুরুতেই বলছি যে দর্শক মনে হয় এনজয় করতে পারেন, নিতে পারেন। সো আমরা দর্শকের উপরে ছেড়ে দিলাম যে দর্শকই হয়তো আমাদের ছবির প্রমোশন করবে, এবং এতটুক যে হয়েছে আজকে আপনার সামনে বসে কথা বলছি, এটা আসলে দর্শকের জন্যই। আরেকটা বিষয় ছিল আপনার কাওয়া কমলা যেটা হচ্ছে কি, যে আমাদের এই গানটা নিয়ে আমাদের প্ল্যান ছিল, আমরা যে রোজার ঈদে যে আমরা এটা রিলিজ দিব, এটা আমাদের প্ল্যান ছিল, আর এটা ছিল আসলে লাস্ট কোরবানির ঈদে, কিন্তু সব কিছু মিলিয়ে আমরা সামহাও পারি নাই। দেখেন, রোজার সময় আমাদের ধর্মীয় অনুভূতির জায়গা থেকে আসলে গান বাজনাটা আসলে আমরা ওই অর্থভাবে করতে পারি নাই। সো আমার এই গানটা কিন্তু এইটা লাইক কন্যা গানের মতো না, যে আপনি কতগুলো টিকটক বানিয়ে দিলেন বা এটা করলেন, এইটা না। এটা আসলে একটু ম্যাস অডিয়েন্সের গান, ইয়াং, একটু তালের গান। সো আপনাকে আসলে ওইভাবে আসলে শুনতে হবে এবং শোনাতে হবে। সো আমার আসলে প্ল্যান ছিল যে আমরা এটা নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যাব, এখানে একটা ইয়াং ম্যাস অডিয়েন্স পাবো, যারা আসলে একটা ক্রাউড থাকবে, যারা আসলে গানটা গাইবে, যারা এটা নিয়ে টিকটক ফিকটক করবে, ভিডিও করবে, ওই জিনিসটা ওইভাবে ছড়াবে। যেহেতু এটা ফোক, তারপরে আমরা এটা ফিউশন করেছি, তো এটা সেটার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা আমরা পারি নাই। সো ওই জায়গা থেকে প্রচারণাটা আরেকটু ভালোভাবে করতে পারলে হয়তো বা আমরা যে আঙ্গিকের ছবি বানিয়েছি বা যেটা এখন যেটা হচ্ছে
চক্কর ৩০২, সেটা হয়তো আরেকটু ম্যাস পিপলের কাছে নিয়ে যেতে পারতাম। এটা কিন্তু এখন হয়ে গেছে কি, এখন একদম একটা নিশ অডিয়েন্সের, স্মার্ট, শিক্ষিত, আরবান ওই অডিয়েন্সের হয়ে গেছে। কিন্তু আপনি গল্প দেখলেই বুঝতে পারছেন ইটস এ ভেরি সিম্পল স্টোরি, এটা সব মানুষের জন্য আর কি। সো এইটার ব্যর্থতা আসলে অ্যাজ এ কো প্রডিউসার আমার, অ্যাজ এ ডিরেক্টর এটা আমার। তো আমি হয়তো ভবিষ্যতে আসলে সচেতন থাকবো। তারপরেও আমি এটা বলি যে দর্শক আসলে যেভাবে সাড়া দিচ্ছেন, দর্শক আসলে আমার কাজটা অনেকটুকু এগিয়ে নিচ্ছেন। দর্শক নিজেরাই আসলে এক ধরনের প্রমোশন করছেন। এবং এইটা আপনাকে বলে রাখি, এখন পর্যন্ত যে 10-12 দিন যা হয়েছে, এখন পর্যন্ত চক্কর নিয়ে মানুষের নেগেটিভ কোনো কিছু নেই। নেগেটিভ বলতে শুধু এইটুকু আছে যে এই ছবিটা আরও বেশি মানুষের কাছে পৌঁছা দেওয়া উচিত, আরও বেশি শো পাওয়া উচিত, ভালো টাইমে যাওয়া উচিত, এবং আরও মানে ঠিকঠাকভাবে প্রচারণাটা আসা উচিত। আরেকটা বিষয় আসলে জানতেই চাই যে চক্কর ৩০২ ডিস্ট্রিবিউশন এবং শো সংখ্যা নিয়ে আপনারা চক্কর ৩০২ টিম প্রায়শই আসলে হতাশা ব্যক্ত করছেন সামাজিক মাধ্যমে। আপনার কি মনে হয় আসলে যে দর্শকদের আসলে এই সিনেমাটি নিয়ে তো আগ্রহ আছে, এত আগ্রহ থাকার পরেও সিনেপ্লেক্সগুলোতে শো সংখ্যা কম দেবার কারণটা কি? দেখেন, এখন একটা জিনিস যেটা হইতে পারে, আমার কারোর প্রতি কোনো কমপ্লেইন নাই। আমার যদি এটা নিয়ে কোনো ব্যর্থতা থাকে সেটার দায়ভার আমার। আচ্ছা। কারণ আমরা প্রপার কোনো ডিস্ট্রিবিউটর নিইনি, আমরা প্রপার পিআর কোনো এজেন্সি নিতে পারিনি। সো এটার ব্যর্থতা আমার। আর আমি আগেই বলে নিচ্ছি, আমার কারোর প্রতি কোনো কমপ্লেন নেই। যে যতটুকু আমরা হতাশা না, এইটা এক ধরনের কি বলবো, হ্যাঁ বলার মানা, এটা এক ধরনের ইমোশন, মানে এক ধরনের ফিলিং শেয়ার করা আর কি। এইটা যে জিনিসটা এরকম যদি হইতো কি, হ্যাঁ ওইটাই শেয়ারিংটা ছিল আর কি। যেমন ধরেন, যেহেতু বিজনেসের ব্যাপারটা আমি নতুন মানুষ, আমি জিনিসটা এতটা ভালো করে জানি না, জানতাম না। সো এই সিস্টেমগুলো কীরকম, এটা আসলে আমার ধারণা ছিল না। সো এইটা এক ধরনের আমার ইমোশন এক্সপ্রেস করা, আর কিচ্ছু না। সো যদি ঠিকঠাক টাইমে যদি হয়, ধরেন কথার কথা যে অফিস ডেতে যদি 11টায় শো থাকে, তাহলে তো নিশ্চয়ই আমার দর্শক কমই আসবে। সো রাদার দেন আপনার সন্ধ্যার শো থাকলে এরকম, আমার মনে হয় যে এটা কর্তৃপক্ষ যারা আছে মাল্টিপ্লেক্স, যেহেতু আমার সিঙ্গেল স্ক্রিন না, মাল্টিপ্লেক্সে শুধু ওনারা জিনিসগুলো দেখছেন। আর দেখেন অনেকগুলো ছবি আসছে এবং সবগুলো ছবি ভালো, এবং সবগুলো ছবি ভালো না, এবং আমার ছবির চেয়ে সবগুলোই ভালো। সো ডেফিনেটলি যে ছবিটা ভালো, বেশি দর্শক হবে, বেশি দর্শককে দেখবে, চাহিদা বেশি থাকবে। আমি নিজেও তো চাইবো যে ওগুলো ব্যবসা করুক। কারণ আপনি যদি মাল্টিপ্লেক্সের কথাই চিন্তা করে দেখেন, ঈদ ছাড়া ওনাদেরও তো ওই অর্থে ব্যবসা হয় না। সো একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে পরিমাণ খরচ হয়, ওনারা কি করবে? সো আমি হ্যাপি অ্যান্ড মোর দ্যান হ্যাপি যে যতটুকু না আমার ব্যবসা হচ্ছে, তার চেয়ে বেশি আমার অডিয়েন্স আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন, দর্শকরা সিনেমা হলে যাচ্ছেন এবং আমাকে অ্যাপ্রিশিয়েট করছেন। ঈদের দিন থেকে তো নিয়মিত হলে যাচ্ছেন, ভিজিট করছেন, আপনারা অনেকেই যাচ্ছেন, একসাথে যাচ্ছেন, কখনো আলাদা আলাদা ভাবে যাচ্ছেন। এই দিনগুলোর মধ্যে আসলে কোন মন্তব্যগুলো বা কোন ঘটনাগুলোতে আপনি খুব আবেগ আপ্লুত হয়েছেন? দেখেন, আমি এমনিতেই খুব আবেগিক মানুষ, ইমোশনাল মানুষ। আমার অনেক ডিসিশনই আমি আমার লাইফে ইমোশনালি মানে নিয়েছিও। আমি রেশনালি নিতে পারি না, এটা আমার একটা অযোগ্যতাই বলতে পারেন, লিমিটেশনও বলতে পারেন। সো এই জায়গা থেকে আমি খুব অল্পতে খুশি হই। আমাকে যদি কেউ বলে আপনার সিনেমাটা ভালো হয়েছে, তাহলেও আমি খুশি হই। আমাকে যদি বলে খুব ভালো হয়েছে, তাহলেও খুশি হই। যদি বলে অসাধারণ হয়েছে, তাহলেও খুশি হই। যদি বলে ব্রিটিশ আমলের পরে এত ভালো সিনেমা দেখে নেয়, তাহলেও খুশি হই। সো আমাকে না, এটা আমাকে খুশি করা খুব সহজ। আমাকে যদি একটু হেসে কথা বলে, তাহলে খুশি হই। তবে হ্যাঁ, আমার আবার আরেকটা সাইডও আছে, এটা যে আমাকে খুব অনেক হার্ড করেও আপনি আমাকে দুঃখ দিতে পারবেন না। আমি ওই জায়গায় আবার আমি স্ট্রংও। সো এই যে কন্ট্রাস্টটা আমার লাইফে, এইটা কম্বিনেশন, এটা কেমনে হইলো এটা আমি জানি না, বাট আমি এটা ফলো করি। আরেকটি বিষয় অনেকেই বলে এবং বলছেন যে নাটকের শিল্পীদের নিয়ে নির্মিত সিনেমা বা অ্যাকশন বা আইটেম গান বিবর্জিত কোনো সিনেমা দিন শেষে নাটকই হয়, যে কারণে চক্কর ৩০২ বা দাগের মতো সিনেমাকে আসলে নিন্দকরা নাটক বলতে চাইছেন। এই বিষয়ে আসলে আপনার কি ব্যাখ্যা আছে বা কি বলার আছে? নাটক, সিনেমা, এটার আমার কাছে কোনো আসলে ব্যাখ্যা নাই, কারণ আমি ওই শিক্ষাটা পাই নাই। সো আরেকজনকে এই ব্যাখ্যাটা আমি কিভাবে দিব যে এইটা করলে নাটক হয়, এটা করলে আইটেম গান থাকলে সেটা সিনেমা হয়ে যাবে? এমন তো অনেক নাটকেই এখন অনেক আইটেম সং থাকে, ওটিটির অনেক প্রোডাকশনেই তো আইটেম সং থাকে। তো এটাকে আমরা কি তাহলে সিনেমা বলতেছি? ওটিটিই বলছি। দেখেন, এইটা আসলে মানে কিভাবে বললে বুঝবে,
আমাদের ছিল আমাদের বোদ্ধা সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, বুঝছেন। আমাদের হাতে স্মার্টফোন আছে, আমাদের হাতে ইন্টারনেট আছে, কিন্তু এই স্মার্টফোনের শিক্ষাটা, ইন্টারনেটের শিক্ষাটা আমাদের পাওয়া হয় নাই। তো সো আমাদের এই যে অগাধ যে ফ্রিডম, এই ফ্রিডমে আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনো কিছু বলে ফেলতেন, এটা সিনেমা হয় না, এটার বিজিএম হয় নাই, এইটার কালারটা এরকম হয় নাই, নানান কিছু। সিনেমাটিক অ্যাপ্রোচ বলতে কি বোঝায়, কোনটা সিনেমা, এটা আসলে জানি না। সব জায়গায় তো আসলে স্টোরি টেল, আপনি বিজ্ঞাপন বলেন, ফিকশন বলেন, কিংবা ওটিটি বলেন, স্টোরি টেল, আপনি একটা ভাবনা আছে, একটা কনসেপ্ট আছে, আপনি সেলুলয়েডের মাধ্যমে আপনি এটা থ্রু করতেছেন। সো এটার আলাদা কোনো ডেফিনেশন এখন আমি পাই নাই। আপনাকে যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ সিনেমা, এটার উত্তর কি হবে? খুব কঠিন হয়ে যাবে। খুব কঠিন হয়ে যাবে না? হোয়াট ইজ ফিকশন, এটা হয়তো হাইপোথেটিক্যালি আমরা অনেক কথাই বলতে পারবো। সো আমিও এখন বলতে পারবো, কিন্তু আপনার অনুষ্ঠানের সর্বোচ্চ সময় হচ্ছে 20 মিনিট। সো আমি এই কথা বলে আমি অনেক জ্ঞানী লোক, এটা আমি প্রচার করতে চাই না। আমি শুধু এটা বলি, আমার কাছে খুব একটা বেশি কিছু লাগে না। মানুষ যদি নাটক হিসেবে দেখে, হলে গিয়ে দেখুক। মানুষ যদি এটা থ্রিলার ছবি হিসেবে দেখে, সেটাও দেখুক। মানুষ যদি শরাফ আহমেদ জীবন একটা গল্প বলার চেষ্টা করছে এইভাবে দেখে, সেম ক্ষেত্রে আমি দাগির ক্ষেত্রেও বলবো, আমি বরবাদের ক্ষেত্রেও বলবো, জঙ্গির, অন্য পৃথিবীর সমস্ত ছবির ক্ষেত্রেই আমি এটা বলবো। এখন দর্শক কিভাবে নিচ্ছে, এটাই হলো বড় বিষয়। সো দিন শেষে যদি আমি এক কথাই বলি, ব্যক্তিগতভাবে আমি এই ডিফারেন্সগুলো এখনও আমি শিখতে পারিনি। তবে হ্যাঁ, আমি শেখার চেষ্টা করছি, শেখার তো আর কোনো শেষ নেই। পরবর্তী সিনেমায় আমি সিনেমাটিক অ্যাপ্রোচটা যাতে আরও এই নাটক কথাবার্তা যার থেকে যাতে বের হইতে পারি, সেটা চেষ্টা করব। তবে শিল্পীর ক্ষেত্রে কতটুকু বের হইতে পারবো জানি না, কারণ আমাদের সমস্ত শিল্পী তো নাটকের শিল্পী। সিনেমার শিল্পী কয়জন আছে? সিনেমার রেগুলার শিল্পী সাকিব ভাই আর মিশা ভাই, বুবলি, হ্যাঁ, যারা কাজ করে দিঘি, ওরা মনে দিঘিও তো ওটিটিতে কাজ করে, বুবলি তো ওটিটিতে কাজ করে। তাহলে মানে সাকিব ভাই ছাড়া তো আর কেউ নেই। মিশা ভাই তার মানে সাকিব খান। সো তার শিল্পী মানে নাটকের শিল্পী। ডিরেক্টর যদি বলেন তো সব তো নাটকেরই ডিরেক্টর, বিজ্ঞাপনেরই ডিরেক্টর, যারা ভালো করছে ওই অর্থে। সো এইটা আসলে ওই কনসেপ্টে না গিয়ে কন্টেন্টটা কি হলো সেটা ম্যাটার করে। আমরা তো আসলে সবাই জানি যে মোশাররফ করিম দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন, এবং তিনি সেই অসুস্থ অবস্থায় এত কিছুর পরে হুইল চেয়ারে করে সিনেমার প্রিমিয়ার শোতে গিয়েছিলেন, এবং এমনকি গত শুক্রবারে তিনি হল ভিজিটেও গিয়েছিলেন। এবং খুব সম্ভবত তার অভিনীত সব থেকে ব্যবসা সফল সিনেমা চক্কর 302 হতে যাচ্ছে। এই সাফল্যকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি একটু অসুখের ব্যাপারটা আমি একটু বলি। এটা উনি, হ্যাঁ, ওই প্রথমবার উনি আসছিলেন, এটা আমাদের প্রিমিয়ার শোটা ছিল শুধুমাত্র ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজনের জন্য। সো আমার একটা পিড়াপিড়িতেই উনি এসছেন, তখন ওনার অবস্থা খুব বাজে ছিল, 2টার পর অপারেশন হয়েছিল। তারপরের ঘটনা হচ্ছে যে হলে যাওয়াটা এটা সাডেনলি যখন রিয়াকশন আসলো চারদিক থেকে, তো একজন শিল্পী হিসেবে তো এইটাই চায় যে তার কাজটা দর্শকের কাছে পৌঁছালো এবং দর্শক এইটাকে সাদরে গ্রহণ করলো এবং এইটার রিয়াকশনটা দিল। সো এটা যখন তার কাছে যাচ্ছে তো ডেফিনেটলি তার ভালো লাগার বিষয়। উনি নিজেই বলছে যে আমি একদিন আসবো সিনেপ্লেক্সে। তো বসুন্ধরা সিনেপ্লেক্সে তো ডেফিনেটলি এখানে একটা মিলনমেলা, আমাদের সব প্রেসের লোকজন থাকে। এইটা গতকালকে আমরা সনিতে আমরা দর্শকের সাথে বসে দেখলাম আর কি। সো মোশাররফ করিম ছিলেন ওইটাতে। এইটা আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম আমরা যাব, কিন্তু দর্শক আসলে টের পায় নাই। সো হলের দর্শকদের সাথে আমরা যখন একসাথে দেখলাম, মানে স্ক্রিনে একটু আগে দেখলেন, তারপরে আবার দেখলেন পাশে বসা, লাইট আসার পরে, এইটা তো একটা অন্যরকম আনন্দের বিষয়। আমার মনে হয় গতকালকে সনি সিনেমা হলের দর্শকটা ডাবল আনন্দ পেয়েছেন। আরেকটা বিষয় ছিল আপনার ব্যবসার সফল প্রথম সিনেমা হতে যাচ্ছে কিনা। দেখেন, এখন পর্যন্ত যদি আপনি ব্যবসার কথা বলেন, তাহলে কতটুক ব্যবসা হচ্ছে এই জায়গাটা এখন আমার একটু মনোযোগটা কম। ঠিক আছে, আমি এখনো আন্ডারডগ আছি। আপনি যেটা বলেন যে এটা লম্বা রেসের ঘোড়া দিয়ে আপনি একটা ডার্ক হর্স আপনি বলেছিলেন। সো ওই কথাটা যদি ফিরে আনি যে হ্যাঁ, এইটা এমন এক ধরনের সিনেমা, এটা লম্বা সময় আসলে চলার মতো। এটা হল থেকে নামিয়ে ফেলার পরেই আসলে এটা হারিয়ে যাওয়ার সিনেমা হয়তো বা না, এটা অত লম্বা সময় ধরেই দেখবেন। তো ব্যবসার বিষয়টা আসলে আমি এই ক্লেমটাই এখনো আপনার সাথে একমত হতে পারছি না, বা আমি কোনো মন্তব্য দিতে চাচ্ছি না। দেখা যাক কি হয়। অবশ্যই, এবং কথা বলে ভীষণ ভালো লাগলো। চক্কর 302 এর পুরো টিমের জন্য অনেক শুভকামনা থাকছে। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এবং চক্কর যারা এখনও দেখেন নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা সিনেমা প্রেমী, সিনেমা দেখেন, সিনেমা ভালোবাসেন, তারা চক্কর 3 কষ্ট করে হলেও দেখে ফেলেন। আমরা এখনও মাল্টিপ্লেক্সে আছি, এখনও সিঙ্গেল স্ক্রিনে যেতে পারি না, হয়তো একটু কষ্ট করে দেখতে হবে। এবং আশা রাখছি যে হয়তো বা একটু টাইম হলেও আমরা হয়তো সিঙ্গেল স্ক্রিনে আমরা যাব এবং সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিব। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ মাছরাঙ্গা টিভি এবং আমার যারা দর্শক আছেন, এবং স্পেশালি চক্কর 302 এর দর্শকদেরকে। থ্যাংক ইউ।